সমস্যা দেখবে না। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমার সাউন্ড ওভারঅল সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু বলবা, এবং একই সাথে সবাই বন্ধু বান্ধবকে মেনশন করে দিবা যে আমাদের ভার্বের যে লেকচার 2 সেটা আমরা এখন শুরু করব। দেন সবাই একটু বন্ধু বান্ধবকে নিয়ে আসো। আমি দেখতে পাচ্ছি এখনো মোটে মাত্র তোমার 30 জনের মতো। সবাইকে মেনশন করো এবং সবাই টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো ভিডিওটা, যাতে তুমি পরবর্তীতে খুঁজলে যাতে পেতে পারো। এ হচ্ছে বিষয়। এবং যারা সালাম দিচ্ছেন সবার সালাম একসাথে নিচ্ছি, ওয়ালাইকুম সালাম। এবং যারা জিজ্ঞেস করতেছেন কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও হালকা একটু তোমার এই দুপুরের পর থেকে গ্যাস্ট্রিকের সমস্যা, এরপরে মোটামুটি ক্লাস নিয়ে যাচ্ছি। সনি রহমান 40 মিনিটস ধরে ওয়েট করতেছি। আচ্ছা, আমি দুঃখিত স্যার, আমি আসলে নর্মালি আজকে একটু সমস্যা, সেটা হচ্ছে আমি 7টায় একটা ক্লাসে ঢুকে অলরেডি এটা 10-15 মিনিট আমি স্কিপ করে চলে গেছি, কারণ ওই যে গেস্টকে একটু পেন দিচ্ছিল। সাকিবুল হাসান ক্লিয়ার না স্যার? ক্লিয়ার না বলতে আমাকে একটু কাইন্ডলি সবাই একটু বলো যে আমার সাউন্ড প্লাস ওভারঅল ক্লিয়ার সব ঠিকঠাক আছে কিনা। এরপর ওকে ওকে। এবং তোমরা জানো আমরা এই গত ক্লাসে ভার্বের লেকচার 1টা ক্লিয়ার করছি, আজকে হচ্ছে ভার্বের লেকচার 2, অর্থাৎ আজকে ভার্বের লাস্ট তুমি ধরে নিতে পারো। আমরা এইচএসসির জন্য ভার্ব কতটুকু দরকার সেটা আজকে ক্লাসের মধ্যে দিয়ে শেষ করব। একই সাথে এখান থেকে তুমি অ্যাডমিশন টেস্টেও অনেক বেশি হেল্পফুল হবা আমাদের ক্লাসগুলো করে। এবং আমি পার্সোনালি যেটা ট্রাই করি সেটা হচ্ছে আমার এইচএসসি যে পড়াশোনাগুলো সেগুলোর সাথে অ্যাডমিশনটা একসাথে একটু অ্যাটাচ করে দিলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে তুমি এক ডিলে 2 পাখি মারতে পারবা। তোমার এইচএসসিটাও খুব ভালোভাবে কভার হলো, দেন তুমি অ্যাডমিশনের জন্য খুব বেশি কি হলা, অ্যাডভান্স হলা। ওকে স্যার, আমরা গত ক্লাসে, তোমরা যারা ক্লাসে ছিলে তোমরা জানো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ভার্বের যে 6টা ফর্ম ছিল, যে 6টা রূপ ছিল, সেখান থেকে আমরা 5টা ক্লিয়ার করছিলাম। আজকে হচ্ছে আমাদের লাস্ট যেটা বাকি ছিল সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। একই সাথে ভার্বের যে অতিরিক্ত বিষয়গুলো রয়েছে, এক্সেপশনাল প্যাটার্নগুলো রয়েছে, সেগুলো নিয়েও আজকে আমরা কথা বলবো। অর্থাৎ আজকে আমরা ভার্বটা তোমার একসাথে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব। স্যার আসেন, তোমরা একটু সবাই বন্ধু বান্ধবকে মেনশন করে দিও এবং একই সাথে তোমার ফ্রেন্ডদের এই মেনশন করে নিয়ে আসো, এবং তুমি তোমার চাইলে তোমার এই লাইভটা তোমার টাইমলাইনে শেয়ার করে নিতে পারো। এবং আমি মোটামুটি তোমার এই কমেন্টগুলো একটু দেখবো, দেখে দেন তোমাদের এই কোয়েশ্চেনগুলো আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ওকে স্যার, এখন দেখো আমরা যদি আমাদের পড়াশোনায় চলে আসি, আমাদের আজকে টপিক ফার্স্টে থাকবে প্রেজেন্ট ফর্ম এর ব্যবহার। কিসের ব্যবহার স্যার? প্রেজেন্ট ফর্ম এর ব্যবহার। স্যার এটা কিরকম? স্যার একটু যদি খেয়াল করি, স্যার তুমি যদি দেখো আমরা গত ক্লাসে যেগুলো পড়াইছি এগুলোর মধ্যে কোনো প্রকারভেদ ছিল না, বাট প্রেজেন্ট ফর্মের মধ্যে তোমাকে প্রকারভেদ শিখতে হবে। কিরকম প্রকারভেদ স্যার? আমরা সবাই জানি এই যে প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্টের বেশ কিছু আন্ডা বাচ্চা আছে। কিরকম? যেমন প্রেজেন্টের মধ্যে একটা আছে তোমার ইনডিফিনিট, প্রেজেন্টের মধ্যে একটা আছে তোমার কি ইনডিফিনিট,
আরেকটা আছে তোমার কন্টিনিউয়াস, আরেকটা আছে তোমার পারফেক্ট। এখন আমরা গ্র্যাজুয়ালি যেটা করার ট্রাই করব, ফার্স্টেই ইনডিফিনিট, দেন কন্টিনিউয়াস, দেন হচ্ছে তোমার পারফেক্ট। আমরা গ্র্যাজুয়ালি একটা একটা ক্লিয়ার করার ট্রাই করব। এবং তোমার গত ক্লাস তোমরা যারা করছো তোমরা দেখেছো যে আমরা তোমার টেকনিক দিয়েই জিনিসগুলা ক্লিয়ার করার ট্রাই করছি। মানে প্রত্যেকটা জায়গায় আমরা টেকনিক এবং যেটাতে গল্প দরকার সেখানে আমরা গল্প নিয়ে আসার ট্রাই করছি। আজও তার ব্যতিক্রম হবে না। আমরা তোমার টেকনিক উইথ বেসিক, যেটা আমি পার্সোনালি বলি, সেটাতেই আমরা যাচ্ছি। আমরা এখন তোমার যেটা করব সেটা হলো ইনডিফিনিটের ব্যবহার। কিসের ব্যবহার স্যার? ইনডিফিনিটের ব্যবহার। কিসের ব্যবহার? ইনডিফিনিটের ব্যবহার। স্যার একটু শুনো, আমরা সবাই জানি প্রেজেন্ট ইনডিফিনিটটা দেখতে কিরকম। স্যার প্রেজেন্ট ইনডিফিনিটটা দেখতে এরকম না, এই যে বারবার সেটা আছে তো ভাই এস, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের কথা যখনই আসে তখন আমরা কি বসাই? বারবার সেটা আছে অথবা ইএস বসাই। প্রেজেন্ট ইনডিফিনিটের কথা যখনই আসে তখন আমরা বারবার সেটা কি বসাই? এস অথবা ইএস বসাই। ওকে, ঠিক আছে। এখন তুমি একটা বাক্যের মধ্যে ইচ্ছে করলেই তো বারবার সেটা এস অথবা এস যোগ করতে পারো না। তুমি চাইলে তো বাক্যের মধ্যে ভার্ব হিসেবে এস অথবা এস নিয়ে আসতে পারো না। তোমার কি করা হচ্ছে? তুমি কি করবা? তুমি যেটা করবা সেটা হলো, আমরা এখন তোমাকে যেটা শিখাবো সেটা কোনো বাক্যের মধ্যে দেখলেই দেন তুমি ভার্বের সাথে এস অথবা ইএস বসাই দিবা। স্যার টেকনিকটা কি? স্যার আমাদের আজকের টেকনিকের নাম হলো গার্ডেন। এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটার নাম হলো কি স্যার? গার্ডেন। অর্থাৎ এই যে আমি গার্ডেন থেকে যেই ওয়ার্ডস গুলা এখন ফাইন্ড আউট করব, যে ওয়ার্ডস গুলো তোমাদের শিখাই দিব, ওই ওয়ার্ডস গুলো থাকলে, সহজ ভাষায় গার্ডেন থাকলেই তুমি ভার্বের সাথে এস অথবা ইএস বসাবা। এখন তোমার মাথায় স্বাভাবিকভাবে আসবে স্যার গার্ডেন মানে কি। স্যার সেই জিনিসটা আমরা এখন ক্লিয়ার করব। স্যার তুমি দেখতে পাচ্ছ এখানে ফার্স্টে জি আছে। স্যার জি মানে মাথা রাখবা জেনারেলি। জি মানে কি মাথা রাখবে স্যার? জেনারেলি। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি জেনারেলি ওয়ার্ডটা থাকে দেন তুমি ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করবা। কোনো বাক্যের মধ্যে যদি জেনারেলি ওয়ার্ডটা দেখো দেন ওই বাক্যের ভার্বটা হবে এস অথবা ইএস যুক্ত। এরপর আসেন স্যার, স্যার এরপর তুমি এখানে কি দেখতে পাচ্ছ? এরপর তুমি এখানে দেখতে পাচ্ছ স্যার এ আছে। স্যার এ মানে হলো অলওয়েজ অথবা এনিথিং। অলওয়েজ অথবা কি স্যার? এনিথিং। অলওয়েজ অথবা কি স্যার? এনিথিং। অলওয়েজ অথবা কি স্যার? এনিথিং। স্যার এরপর তুমি এখানে দেখতে পাচ্ছ আর আছে। স্যার আর মানে কি জানো? রেগুলারলি। আর মানে কি? রেগুলারলি। অর্থাৎ তুমি যদি কোনো বাক্যের মধ্যে রেগুলারলি ওয়ার্ডটা দেখো দেন ওই বাক্যের ভার্বটা হবে কি স্যার? ভার্বের সাথে আছে অথবা ইএস। এরপরে স্যার ডি আছে। কি আছে স্যার? ডি। স্যার ডি মানে কি জানো? ডেইলি। ডি মানে কি? ডেইলি। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি তুমি ডেইলি ওয়ার্ডটা দেখো তখনও তুমি ভার্বের সাথে কি যোগ করবা? এস অথবা ইএস যোগ করবা। স্যার এরপর দেখতে পাচ্ছ ই আছে। স্যার ই মানে কি জানো? এভরি প্লাস যে কোনো কিছু। ই মানে কি? এভরি প্লাস যে কোনো কিছু। ই মানে কি? এভরি প্লাস যে কোনো কিছু। ই মানে কি স্যার? এভরি প্লাস যে কোনো কিছু। এখন তুমি কোয়েশ্চেন করতে পারো স্যার এভরি প্লাস যে কোনো কিছু এটা কি রকম? স্যার এভরি প্লাস যে কোনো কিছু মানে হলো ওই যে আমরা বলি না তোমার এভরি মাদার, এভরি ওয়ান, এভরি বডি, এভরি সিস্টার, হোয়াটএভার। অর্থাৎ এভরির সাথে যে কোনো কিছু যোগ করলেই সেটা হবে তোমার ভার্বের সাথে এস অথবা ইএস। অর্থাৎ এভরি প্লাস যে কোনো কিছু। স্যার এরপর তুমি দেখতে পাচ্ছ এন আছে। স্যার এনটা একটু আমি এদিকে লিখতেছি আমার জায়গা নেই সেজন্য। স্যার এন মানে কি জানো? এন মানে হলো নর্মালি অথবা নাথিং। নর্মাল অথবা কি? নাথিং। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে তুমি যদি এই ওয়ার্ডস গুলো দেখো তুমি উইথাউট এনি হেজিটেশন সুন্দর করে যেটা করবা ওই ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করে দিবা। স্যার একটু কাইন্ডলি বলো এতটুকু বুঝছো কিনা? প্রেজেন্ট ফর্ম এই জিনিসটা এতটুকু বুঝছি কিনা একটু ভাইয়াকে কমেন্টে কাইন্ডলি জানাও। এবং একই সাথে আমি তোমাদের এই যে কমেন্টস পড়ার যে বিষয়টা আমি নেক্সট তোমাদের কমেন্টস গুলো দেখবো, দেন তোমাদের কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো আমাকে জানাবা। বুঝছো? একটু কাইন্ডলি জানাও। সুমি আক্তার বলছে স্যার গার্ডেন মানে কি? স্যার নর্মালি আমরা সবাই জানি গার্ডেন মানে হচ্ছে বাগান।
বাট আমাদের এখানে গার্ডেন বলতে আমরা যেটা বোঝানোর ট্রাই করতেছি, এটা একটা টেকনিক, যে টেকনিক দিয়ে তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় কোথায় বসবে সেটা তুমি মনে রাখবা। বলতে বোঝা গেছে? এরপর আসেন স্যার সুমাই ইসলাম, ওয়ালাইকুম সালাম। ওকে স্যার, একটু কাইন্ডলি বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা একটু কাইন্ডলি জানাও। তোমরা যত দ্রুত কমেন্টগুলা এই করবা, দ্রুত কমেন্ট করে বলবা, তত দ্রুত আমরা আগাইতে পারবো। এই কে বলছে? শিমু বিশ্বাস বলতে, স্যার ইংলিশ কিছু বুঝি না। ইংলিশ আসলে বোঝার কোনো কিছু না। ইংলিশ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ইংলিশ দেখলে তুমি ঘুমিয়ে যাবা। ইংলিশ যদি তোমার সামনে আসে তুমি ঘুমিয়ে যাবা। কারণ হলো তুমি বলবা যে ইংরেজি তো আমার মায়ের ভাষা না, তো আমি মায়ের ভাষা না শিখে অন্য কোনো ভাষা শিখবো না। এটা হচ্ছে মায়ের ভাষার সাথে কি করা? প্রতারণা করা। বলছে বোঝা গেছে? তো সেজন্য ইংরেজি শেখার দরকার নেই। স্যার এরপর আসেন। ওকে স্যার, যুগসা ফার্ট ছিল। আমরা এরপর আসেন স্যার। এই সনি রহমান বলতে, স্যার এভরি প্লাস কি শুধু প্রেজেন্ট হবে? ফার্স্টে তো হয়। স্যার একটু মাথা রাখবেন, এভরির সাথে যাই থাকুক তুমি অলওয়েজে দেখবা বারোশের আছে তো বাইরেস। কি বলছে বোঝা গেছে? এরপর আসেন আনিশা তাসনিম বলতে, স্যার আর একটু বুঝাই দেন। স্যার আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে আমরা প্রেজেন্ট ফর্ম নিয়ে কথা বলতেছিলাম, আবার প্রেজেন্ট ফর্মের বেশ কিছু প্রকারভেদ আছে। তার মধ্যে আমার তিনটা, একটা ইনডিফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট। তো প্রেজেন্ট ইনডিফিনিট মানে বারবার সেটা অথবা ইয়েস, অর্থাৎ তুমি বারবার সেটা অথবা ইয়েস কোথায় বসাবা। এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ গার্ডেন, এটা হচ্ছে আমাদের মনে রাখার টেকনিক। তুমি কোনো বাক্যের মধ্যে যদি গার্ডেন ওয়ার্ডটা দেখো, অর্থাৎ গার্ডেন থেকে আমরা যে ওয়ার্ডস গুলো বের করছি সেই ওয়ার্ডস গুলো যদি কোনো বাক্যের মধ্যে দেখো, দেন সেক্ষেত্রে তুমি কি করবা? বারবার সেটা অথবা ইয়েস বসাবা। সোনিয়া আক্তার বলতেছে, স্যার আমার ইংরেজিতে সর্বোচ্চ 55-এই উঠে, এর বেশি উঠে না। স্যার একটু তোমাদের এটা সবার উদ্দেশ্যে বলি, ইংরেজিতে তোমার ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, অনেক বড় একটা মার্কস কিন্তু তোমার রাইটিং পার্টে থাকে। কি বলছে বুঝছো? তো রাইটিং পার্ট আসলে আমরা বাসায় পড়ি না। আমরা যেটা করি, পরীক্ষার আগের দিন বা 2-1 দিন আগে আমরা একটু চোখ বোলাই নি, দেন আমরা বা পরীক্ষার হলে গিয়ে লিখে আসি। দেখো তুমি যখন বাসায় প্র্যাকটিস করবা না ইংলিশ লেখাটা, তুমি পরীক্ষার হলে গিয়ে তুমি যতই ভালো লিখেও তোমার মনে হয় না কেন তুমি আসলে ভালো লিখো না। আমরা যারা বাংলা ভার্সন বা জেনারেল লাইনের স্টুডেন্ট, ইংলিশ আমাদের হচ্ছে মেজর একটা সমস্যা। রাইটিং পার্ট তুমি যদি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলাও, তোমার কিন্তু 90 নম্বর হচ্ছে রাইটিং পার্টের উপর। তো তুমি যদি রাইটিং পার্টে নাম্বার তুলতে না পারো, তোমার রেজাল্ট জীবনে ভালো আসবে না। বুঝতে বোঝা গেছে? গ্রামার পার্ট, এবার ফার্স্ট পেপারে রিডিং পার্ট যেগুলো, এগুলোতে সবাই নাম্বার তুলে, এগুলো সবাই পড়াশোনা করে। যেমন তুমি দেখো, তুমি ভার্ব নিয়ে পড়াশোনা করতেছো, তুমি প্রিপোজিশন নিয়ে পড়াশোনা করতেছো, তুমি কিন্তু রাইটিং পার্টটা নিয়ে পড়াশোনা করতেছো না। অথচ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো মিলাই তোমার রাইটিং হচ্ছে 90 মার্কস। বলছো বুঝছো? এবং তোমাকে আর একটা কথা বলি, দেখো আজ পর্যন্ত কখনো তুমি দেখবা না যে, খুব সম্ভবত এই এসএসসি অর এসএসসি 2022-এ যে পরীক্ষাটা হয় সেখানেই তোমার 200-তে 200 পাওয়া গেছিল ইংলিশে। আমার যতটুকু আমার মনে হয় এর আগে বা পরে 200 নাম্বার কেউ পায় না ইংলিশে। কেন পায় না জানো? কারণ ওই যে রাইটিং পার্টে হিউজ একটা নাম্বার বাদ চলে যায়। সেই জন্য রাইটিং পার্টে তোমাকে মনোযোগ দিতে হবে। যেমন তুমি যে 55-এর কথা বলতেছো না, তুমি খাতা যদি চেক করে দেখবা ওই 55-এর মধ্যে তোমার গ্রামার পার্টে ছিল অলমোস্ট কত, 40 থেকে 35 থেকে 40 নাম্বার। বাকিগুলো তুমি রাইটিং পার্টে পাইছো। রাইটিং পার্টে তোমার নাম্বার অনেক কম, এর জন্য সমস্যা। স্যার এরপর আসেন স্যার, এখন আমরা নেক্সটে যাব। স্যার প্রেজেন্ট ফর্মের আরেকটা প্যাটার্ন তোমাকে মাথা রাখতে হবে। প্রেজেন্ট ফর্মে তুমি আরেকটা প্যাটার্ন মাথা রাখবা, এটাকে আমরা বলতেছি এক্সেপশনাল। কি বলতেছি? এক্সেপশনাল। স্যার সেটা কি জানো? সেটা হলো যদি কোনো বাক্যের মধ্যে ইউনিভার্সাল ট্রুথ দেখো। স্যার ইউনিভার্সাল ট্রুথ মানে তো আশা করি তোমরা সবাই জানো। ইউনিভার্সাল ট্রুথ মানে কি? চিরন্তন সত্য। ইউনিভার্সাল ট্রুথ মানে কি স্যার? চিরন্তন সত্য। তো কোনো বাক্যের মধ্যে যদি তুমি চিরন্তন সত্য কোনো কিছু দেখো, দেন সেক্ষেত্রে ওই বাক্যের ভার্বটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম হবে। লাইক আমি যদি তোমাকে বলি, আচ্ছা তুমি কি আজ পর্যন্ত কখনো শুনছো দা সান রেইজড ইন দ্য ওয়েস্ট? দেখো তুমি নিজে বলবা দৌড়ো ভাই এটা কি বলেন। দেখো দা সান রেইজড কখনো হচ্ছে না, কেন? কারণ সূর্য যে পূর্ব দিকে উঠে, এটা চিরন্তন সত্য। সেজন্য তুমি কেন রাইজেস ইউজ করতেছো? দা সান রাইজেস মানে এটা অলওয়েজ কি প্রেজেন্ট ইনডেফিনিট হবে। যেমন তুমি কি আজ পর্যন্ত কখনো বলছো ম্যান ওয়াজ মর্টাল?
না, বলো নাই। কেন বলো নাই? কারণ মানুষ যে মরণশীল এটা চিরন্তন সত্য। সেজন্য তুমি কি ইউজ করো? ম্যান ইজ মর্টাল। সেজন্য তুমি কি ইউজ করো? ম্যান ইজ মর্টাল। কি বলছে, বোঝা গেছে? এরপর আসেন স্যার, আমরা এরপরে এখন যেটা শিখবো সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্যার আমার প্রেজেন্ট ইনডিফিনিট পর্যন্ত এতটুকু শেষ। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো 2 নাম্বার পয়েন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আমরা কথা বলবো। কি বলছে, বোঝা গেছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্যার একটু দেখো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এরকম না, এই যে যেখানে এম ইজ আরো বসে, দেন আবার ভার্বের সাথে আইএনজিও বসে। তো এখন তোমার মাথায় স্বাভাবিকভাবে আসবে, আচ্ছা আমি এম ইজ আরো বসাবো আবার ভার্বের সাথে আইএনজিও করব, কখন? সেই কখনের উত্তরটা এখন আমরা দিব। কি বলছে, বোঝা গেছে? এখন দেখেন স্যার, জান্নাতুল মারুয়া মাইশা, স্যার চেষ্টা করবো আমরা প্রত্যেকটা টপিক তোমাকে দৌড়দৌড়ি শেষ করে দেওয়ার জন্য। যেমন আজকে ভার্ব শেষ করে দিব, নেক্সট আমরা প্রেপোজিশন শুরু করবো। কি বলছে, বোঝা গেছে? এরপর আসেন স্যার, এখন তুমি খেয়াল করো আমরা এই যে অ্যামিজারের সাথে ভার্বের সাথে আমি কখন কখন ইউজ করব, সেটা টেকনিক কি? স্যার সেটা টেকনিক খুবই মজার। সেটা টেকনিক হলো ডিএনএ এবং আরএনএ। অর্থাৎ তুমি যদি কোনো বাক্যের মধ্যে ডিএনএ এবং আরএনএ দেখো, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ থাকলে ওই বাক্যের ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। ডিএনএ এবং আরএনএ থাকলে ওই বাক্যের ভার্বটা কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। ডিএনএ এবং আরএনএ থাকলে ওই বাক্যের ভার্বটা কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। স্যার ফার্স্ট এখানে ডি আছে না? স্যার ডি মানে কি জানো? ডে বাই ডে। ডি মানে কি? ডে বাই ডে। অর্থাৎ ডে বাই ডে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। স্যার এবার তুমি এখানে দেখো এন আছে তো, স্যার এন মানে হলো নাও। এন মানে কি স্যার? নাও। স্যার এবার তুমি দেখো এখানে এ আছে তো, স্যার এ মানে কি জানো? এট প্রেজেন্ট। এ মানে কি স্যার? এট প্রেজেন্ট। আশা করি বুঝছো। স্যার এবার তুমি এখানে দেখো তো, স্যার এখানে দেখো, একটু দেখো স্যার, এখানে আর আছে না? আর মানে হলো স্যার রাইট নাও। আর মানে কি জানো? রাইট নাও। এবার তুমি এখানে এন দেখতে পাচ্ছ না? স্যার এন মানে কি জানো? নাও আর ডেজ। এন এ মানে কি জানো? নাও আর ডেজ। স্যার এরপর এই যেখানে আরেকটা দেখতে পাচ্ছ না? এটা মানে হলো এট দিস টাইম অথবা এট দিস মোমেন্ট। স্যার এতটুকু বুঝছে কিনা একটু বলো তো? এতটুকু বুঝছে কিনা একটু বলো তো? এতটুকু বুঝছে কিনা একটু বলো তো? স্যার এতটুকু বুঝছে কিনা একটু বলো তো? এই ওয়ার্ডস গুলা যখন তুমি কোনো বাক্যের মধ্যে দেখবা, দেন ওই বাক্যের ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবে। কোথায় যাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবে। বলছে, বোঝা গেছে? ওকে স্যার, এরপর আসো আমরা একটা এখন তোমাদের থেকে কোয়েশ্চেনের আনসার নিব। কিরকম? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো একটা কি দিচ্ছি? এক্সাম্পল। সেটা কি? আমি বললাম জায়েদ খান, আমার ভার্ব হলো উইশ টু গো টু সিলেট। এখন তোমরা আমাকে বলবা এখানে উইশ গো টু সিলেট রাইট নাও। স্যার আমাকে এই কোয়েশ্চেনের আনসারটা তোমরা এখন বলবা। অর্থাৎ উইশ এখানে পরিবর্তন হয়ে কি হবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করো। এই কোয়েশ্চেনের আনসারটা তোমরা একটু আমাকে দাও। এই কোয়েশ্চেনের আনসারটা তোমরা একটু আমাকে দাও। একটু সবাই দ্রুত কমেন্ট করো, এখানে আনসারটা কি হবে? একটু দ্রুত বলো। দিয়া জান্নাত ইজ উইশিং, ফাতিহাতুল ফুল বলতেছে ইজ উইশিং, হিমু বিশ্বাস শুধু উইশিং, জান্নাতুল মাওয়া মাইশা ইজ উইশিং। এই যে তোমরা যারা এখানে ইজ উইশিং বলতেছো, তোমরা কেন বলতেছো সেটার ব্যাখ্যাটাও একটু আগে আমি দিই। কারণ তোমাকে একটু আগে আমি শিখাইছি এই ওয়ার্ডস গুলা কোনো বাক্যের মধ্যে থাকলে দেন ওই বাক্যের ভাবটা কি হবে? তোমার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এখন
আমার এখানে শেখানো হয়েছে এমন ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড হলো রাইট নাও, একটা ওয়ার্ড কি রাইট নাও। তো তোমরা যারা ইজ উইশিং আনসার দিছো তোমরা লজিক্যালি কারেক্ট বাট মিনিংফুলি ইনকারেক্ট। কেন? তোমাকে আমি আর একটা জিনিস বলি, আমি কিন্তু গত ক্লাস বলো এখন বলো আমি কোনো এক্সাম্পল দিই নাই, বাট এখন কেন আমি হুট করে এক্সাম্পল দিলাম? অবভিয়াসলি হ্যাভ আ রিজন, এখানে একটা কারণ আছে কেন আমি এক্সাম্পল দিলাম। স্যার একটু দেখো, স্যার ইংলিশ গ্রামারে অনেকগুলো ভার্ব আছে, বুঝছো? এই আনসারটা জানতে হলে তোমাকে আমি নতুন একটা ইনফরমেশন শিখাই। স্যার ইংলিশ গ্রামারে অনেকগুলো ভার্ব আছে, কি বলছো বুঝছো? তার মধ্যে একটা ভার্ব হলো ডাইনামিক ভার্ব। কি ভার্ব? ডাইনামিক ভার্ব। কি ভার্ব? ডাইনামিক ভার্ব। স্যার আরেক ধরনের ভার্ব আছে স্ট্যাটিক ভার্ব। কি ভার্ব? স্ট্যাটিক ভার্ব। স্যার একটু খেয়াল করো, একটা ডাইনামিক ভার্ব, একটা স্ট্যাটিক ভার্ব। একটা ডাইনামিক ভার্ব আর একটা কি স্ট্যাটিক ভার্ব। তোমরা এই দুটো ভার্বের নাম হয়তো অনেকে শুনছো, অনেকে শোনো নাই, তবে না শোনার পার্সেন্টেজটা বেশি হতে পারে। এখন আমাকে জানতে হবে, আচ্ছা আমার এখানে তোমার এই ডাইনামিক ভার্ব মানে কি, অথবা তোমার স্ট্যাটিক ভার্ব মানে কি, এই জিনিসটাতে মূলত আমাদের জানা দরকার না? তো আমরা সেই জিনিসটাই এখন জানার ট্রাই করব, তোমাদের বোঝানোর ট্রাই করব ডাইনামিক মানে কি, স্ট্যাটিক মানে কি। স্যার একটু আমার কথাগুলো খেয়াল করো, আচ্ছা আমি যখন হাঁটি ওয়াক, এটা একটা ভার্ব। আমি যখন লিখি রাইট, এটাও একটা ভার্ব। আমি যখন কথা বলি টক, এটাও কিন্তু একটা কি ভার্ব। আচ্ছা আবার আমি যখন চিন্তা করি থিঙ্ক, এটাও একটা ভার্ব। আবার আমি যখন কাউকে বিশ্বাস করার কথা বলি বিলিভ, এটা কিন্তু একটা ভার্ব। ভালোবাসার কথা বলি লাভ, এটাও কিন্তু একটা কি ভার্ব। বুঝছো? এখন আমি যে লাস্ট তোমাকে 6টা ভার্বের কথা বললাম, ওই 6টা ভার্বের মধ্যে আমি যদি ভাগ করি, আমি ফার্স্টে বলছি তোমার ওয়াক, রাইট, টক, এই 3টা ভার্ব এর ক্ষেত্রে যেটা মূলত দেখা যায়, এই 3টা ভার্বের কাজটা কিন্তু শারীরিক। এই 3টা ভার্বের কাজ কিন্তু ফিজিক্যাল। আমি যখন হাঁটি আমার শারীরিক শক্তি খরচ হয়, আমি যখন কথা বলি আমার শারীরিক শক্তি খরচ হয়, আমি যখন তোমার কথা বলি আমার শারীরিক শক্তি খরচ হয়। বাট আমি যখন চিন্তা করি তখন আমার মানসিক শক্তি খরচ হয়। আমি যখন তোমার কাউকে বিশ্বাস করি, এই জিনিসটা মেন্টালি কানেক্টেড, মানসিক এটা। আবার আমি যখন লাভ ভালোবাসার কথা বলি, এটাও কিন্তু কি মানসিক। এখন আসো স্যার, ডাইনামিক ভার্ব মানে হলো যে ভার্ব দ্বারা শারীরিক শ্রম বোঝায়। কি বোঝায়? শারীরিক শ্রম। স্যার ডাইনামিক মানে কি বলছি? যে ভার্ব দ্বারা শারীরিক শ্রম বোঝায়। যে ভার্ব দ্বারা কি বোঝায়? শারীরিক শ্রম বোঝায়। আর স্ট্যাটিক ভার্ব মানে কি জানো? যে ভার্ব দ্বারা মানসিক শ্রম বোঝায়। স্যার কি বলছি? ডাইনামিক ভার্ব মানে শারীরিক শ্রম বোঝায়, স্ট্যাটিক ভার্ব মানে মানসিক শ্রম বোঝায়। ডাইনামিক ভার্ব মানে শারীরিক শ্রম বোঝায়, আর স্ট্যাটিক মানে মানসিক শ্রম বোঝায়। এবার আসো মেইন খেলাটা কোথায়? মেইন খেলাটা হলো ডাইনামিক যে ভার্বের কথা বলছি, ডাইনামিক ভার্বের সাথে আইএনজি হয়। ডাইনামিক ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। কিন্তু স্ট্যাটিক ভার্বের সাথে কখনোই ভার্বের সাথে আইএনজি হয় না। স্ট্যাটিক ভার্বের সাথে কখনোই ভার্বের সাথে আইএনজি হয় না। আবার দেখো, স্ট্যাটিক ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু ডাইনামিক ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু স্ট্যাটিক ভার্বের সাথে কখনোই ভার্বের সাথে আইএনজি হয় না। যেমন তুমি আজ পর্যন্ত কখনোই শুনো নাই যে বলতে আই এম লাভিং ইউ। আজ পর্যন্ত তুমি কখনো কাকে বলছো আই এম লাভিং ইউ? বরং তুমি বলছো আই এম ইন লাভ উইথ ইউ। আজ পর্যন্ত কখনো তুমি কাকে বলছো আই এম বিলিভিং ইউ? কেন বলো না? কারণ এই যে বিলিভ, এই যে লাভ, এগুলো হলো স্ট্যাটিক ভার্ব, মানসিক শ্রম বোঝায় এমন ভার্ব যে ভার্বগুলোর সাথে তোমার কখনোই কি হয় না? আইএনজি হয় না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সাবজেক্ট অনুযায়ী ভার্ব। সাবজেক্ট অনুযায়ী কি ভার্ব। তার মানে আবার এই যে দেখো উইশ, স্যার উইশটা কি আমার শারীরিক নাকি মানসিক? খুব স্বাভাবিকভাবে এটা আমার মানসিক।
এটা আমার মানসিক ভার্ব বোঝায়, এটা আমার স্ট্যাটিক ভার্ব। তাহলে স্যার স্ট্যাটিক ভার্বের সাথে কি আইএনজি হবে? না। তার মানে এখানে জায়েদ খান একজন না, তার মানে এখানে আনসার হবে কি উই শেষ, কারণ আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার। স্যার এতটুকু বুঝছে কিনা বলো? স্যার এতটুকু বুঝছে কিনা বলো? স্যার তোমরা নিজেরা কথা না বলে আমার কথাগুলো বোঝার ট্রাই করো, দেন লাভ হবে। তুমি তোমার অন্য ফ্রেন্ডরা যখন এই আড্ডা দিচ্ছে, অন্য ফ্রেন্ডরা যখন তোমার মোবাইলে অন্য কিছু দেখতেছে, তুমি ওই জায়গায় ক্লাস করতেছো, তো যে হার্ড ওয়ার্কটা করতেছো, যে সময়টা দিচ্ছ, এটার বেস্ট আউটপুটটা নাও। বোঝা গেছে? স্যার একটু কাইন্ডলি বলো এতটুকু বুঝছি কিনা, একটু কাইন্ডলি বলো এতটুকু বুঝছি কিনা, একটু কাইন্ডলি বলো এতটুকু বুঝছি কিনা। স্যার একটু কাইন্ডলি বলো। স্যার লিখার একটু বড় করে লিখেন। আচ্ছা ঠিক আছে, আমি লিখার একটু বড় করে লিখতেছি, লিখার একটু আমি বড় করে লিখতেছি, সমস্যা নাই। তোমরা বলো এতটুকু এতটুকু বুঝছো কিনা, ডাইনামিক স্ট্যাটিক এই জিনিসটা বুঝছো কিনা বলো। ওকে জি স্যার, জি স্যার। ওকে, এই যে তোমরা ফার্স্ট বলাতেই বুঝে যাওয়া, এটা মানে বোঝা কি জানো, তুমি ভালো স্টুডেন্ট, তুমি হার্ড ওয়ার্ক করলে পারবা। কিন্তু সমস্যা হচ্ছে তুমি রেগুলারিটি মেনটেন করো না, তুমি হার্ড ওয়ার্কটা খুব বেশি করো না, এটাই সমস্যা। জান্নাতুল মামা মাইশা বলতে স্যার ইস হবে না, না ইস তো হবে না, কারণ তুমি যখনই ইস আনবা দেন আর একটা বারবার সাথে ইনজয় হয়ে যাচ্ছে না, তাহলে ইস তো আসবেই না। এরপর আসেন ভাইয়া কানেক্টর করার না? হ্যাঁ আমরা সবকিছুই করাবো, সবকিছু কি করাবো। ওকে স্যার, এরপর আসেন স্যার নেক্সট প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট কি স্যার? পারফেক্টের ব্যবহার। কিসের ব্যবহার? প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার। স্যার আমরা সবাই জানি প্রেজেন্ট পারফেক্ট মানে কি, হ্যাভ অথবা হ্যাজ এরপরে বি থ্রি। প্রেজেন্ট পারফেক্ট মানে কি স্যার? হ্যাভ অথবা হ্যাজ এর পরে বি থ্রি। প্রেজেন্ট পারফেক্ট মানে কি স্যার? হ্যাভ অথবা হ্যাজ এর পরে বি থ্রি। প্রেজেন্ট পারফেক্ট মানে কি স্যার? হ্যাভ অথবা হ্যাজ এর পরে বি থ্রি। স্যার আসো, তুমি প্রেজেন্ট পারফেক্ট কখন ইউজ করবা? স্যার প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবা যদি এই টেকনিকটা দেখো, আজরাইল। তুমি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবা যদি এই টেকনিকটা দেখো, টেকনিকের নাম কি? আজরাইল। আচ্ছা আপনারা যারা এখানে আপনাদের একান্ত ব্যক্তিগত আলাপগুলা কমেন্ট বক্সে করতেছেন, আপনারা এই একান্ত ব্যক্তিগত আলাপগুলা একান্তভাবে করিয়েন, কমেন্ট বক্সে দেখে আমরা সবাই দেখে মতো আলাপগুলো তো করা দরকার নেই। যেমন একজন আরেকজনের কমেন্ট করছে, আমি কি তোমার বন্ধু হতে পারি? তুমি ওর বন্ধু হবা নাকি ও তোমার বান্ধবী হবে, সেটা তো তোমার একান্ত ব্যক্তিগত আলাপচারিতা, সেটা তো আমার কমেন্ট বক্সে ক্লাসের মধ্যে বলা দরকার নাই। আমি কি তোমার বন্ধু হতে পারি, কি পরিমাণ খারাপের খারাপ এগুলা। পাবলিকলি কমেন্ট বক্সে আমি কি তোমার বন্ধু, যে আমি দিব না বন্ধু নাই, কি পরিমাণ বেশরম ফলা হয় না এগুলা। এরপর আসেন নাইমা ইসলাম, স্যার একটু তাড়াতাড়ি শেষ করে দেন। নাইমা আক্তার, আপনার কি সমস্যা? একটু তাড়াতাড়ি ক্লাস শেষ করে করতে হবে, আপনার কি একান্ত ব্যক্তিগত কোনো কাজ আছে? এরপর আসেন স্যার আসো, তো আমরা এখন পড়াশোনায় আসতেছি, আবার ব্যাক করতেছি, একটু তোমাদের কমেন্টগুলো দেখলাম। স্যার আমরা টেকনিকটা কি লিখছি? আজরাইল। এই যে যারা পড়াশোনা ফাঁকিবাজি করো, আব্বা আম্মুর কথা শোনো না, ক্লাসে ত্রিং বিরিং করো, আমরা তাদেরকে আজরাইল পাঠাবো তাদের নিয়ে আসার জন্য। এই আজরাইল মানে কি আসো স্যার? আজরাইল, এই যে আজরাইলের ফার্স্টে দেখতে পাচ্ছ না, এই মানে কি জানো? অলরেডি। এই মানে কি স্যার? অলরেডি। এই আজরাইলের মানে কি? অলরেডি। আজরাইলের মানে কি স্যার? অলরেডি। এবার আবার যে আছে না স্যার, যে মানে কি জানো? জাস্ট নাও। যে মানে কি? জাস্ট নাও। যে মানে কি? জাস্ট নাও। যে মানে কি? জাস্ট নাও। স্যার আবার যে আছে না, এই যে মানে হলো জাস্ট। এই যে মানে কি? জাস্ট। এ মানে অলরেডি, তোমার এই যে মানে জাস্ট নাও, আবার যে মানে কি? জাস্ট। এরপর আসেন
এই সুসময় কমেন্ট করতেছে কি উদ্ভাসের বাংলা ইংলিশ আইসিটি বইয়ের পিডিএফ কিনতে ইনবক্স, এটার ইনবক্স বানানেই বল। তো ওর কাছে মানুষ ইনবক্সে গিয়ে কিনবে কি এই সুসময় এটাকে? এটা কমেন্ট বা আমার ক্লাসে কমেন্ট করতেছে কি এই এই উদ্ভাসের বাংলা ইংলিশ আইসিটি বইয়ের পিডিএফ কিনতে এটার ইনবক্স বানানেই বল। তো এটার কাছে মানুষ যায় কিনবে কি যার ইনবক্স বানানো ঠিক নাই? কি পরিমাণ খারাপ এগুলা, এগুলো বলে পড়াশোনা করতে আসছে। এরপর আসেন স্যার, এরপর আসো আর মানে হলো রিসেন্টলি। আর মানে কি স্যার? রিসেন্টলি। আর মানে কি? রিসেন্টলি। স্যার আর মানে কি জানো? রিসেন্টলি। আর মানে কি? রিসেন্টলি। স্যার এরপর ওয়াই মানে হলো ইয়েট। ওয়াই মানে কি? ইয়েট। ওয়াই মানে কি? ইয়েট। ওয়াই মানে কি? ইয়েট। এরপর স্যার এখানে এল দেখতে পাচ্ছ না? এল নিয়ে একটু কথা বলি দেখো। স্যার এল মানে তোমরা সবাই জানো লেটলি। একটু শুনো, একটা ব্যাখ্যা আছে। এল মানে তোমরা সবাই জানো লেটলি, কিন্তু আধুনিক ইংলিশ গ্রামারে, মডার্ন ইংলিশ গ্রামারে লেটলি বলতে কোনো ওয়ার্ড নাই। আধুনিক ইংলিশ গ্রামারে, মডার্ন ইংলিশ গ্রামারে লেটলি বলতে কোনো কি নাই, ওয়ার্ড নাই। ইভেন তুমি যদি ক্লিস্টোফেল বইও দেখো ওখানে লেটলি বলতে কোনো কি নাই, ওয়ার্ড নাই। এখন আসেন, এখন এই লেটলি এর পরিবর্তে বর্তমান সময়ে ইউজ করা হয় অফ লেট। এই লেটলি এর পরিবর্তে বর্তমান সময়ে ইউজ করা হয় কি? অফ লেট। এই লেটলি এর পরিবর্তে বর্তমান সময়ে ইউজ করা হয় কি? অফ লেট। এই লেটলি এর পরিবর্তে বর্তমান সময়ে ইউজ করা হয় কি? অফ লেট। তাহলে তুমি যদি কখনো লেটলি না দেখে অফ লেট দেখো, তার মানে তুমি বুঝে নিবা ওই যে তোমার দাদার আমলে যেটা লেটলি বলা হয়তো সেটাকে বুঝে নিবা। এরপর আসেন স্যার, ইমানো হলো এভার। ইমানে কি? এভার। ইমানে কি? এভার। ইমানে কি? স্যার ইমানে কি? স্যার ইমানে কি বলছি আমরা? ইমানো হলো এভার। ইমানে কি? এভার। ইমানে কি স্যার? এভার। স্যার এই ওয়ার্ডগুলো কোনো বাক্যের মধ্যে থাকলে স্যার এই এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যের মধ্যে দেখো তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাঁ প্রথমে হেদের পরে বি3। স্যার এতটুকু বুঝছে কিনা বলো? স্যার এতটুকু বুঝছে কিনা বলো? স্যার এতটুকু বুঝছে কিনা বলো? প্রেজেন্ট পারফেক্ট এতটুকু বুঝছে কিনা বলো? প্রেজেন্ট পারফেক্ট এতটুকু বুঝছে কিনা বলো? প্রেজেন্ট পারফেক্ট এতটুকু বুঝছে কিনা বলো? ফাতিমা ইসলাম ইবা, আপনার ক্লাস ফার্স্ট করছি, ধন্যবাদ। বুঝছি স্যার, ওকে বুঝছি। ওকে স্যার আসো। স্যার এরপর আসো। স্যার এরপর যদি আমরা একটু দেখি, এরপর যদি আমরা একটু দেখি, আমরা গত ক্লাসে পড়াইছিলাম প্রেপোজিশন টু এর পরে ভার্বের বি1 বসে। আমরা গত ক্লাসে পড়াইছিলাম প্রেপোজিশন টু এর পরে ভার্বের কি বসে? বি1 বসে। কিন্তু এমন কিছু টু আছে, একটু খেয়াল করো, এমন কিছু টু আছে যার পরে, এমন কিছু টু আছে যার পরে ভার্বের সাথে আইএনজি বসে। এমন কিছু টু আছে যার পরে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। এমন কিছু টু আছে যার পরে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। স্যার এমন কিছু টু আছে যার পরে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। এখন আমরা সেই টু গুলা দেখবো, অর্থাৎ এমন কিছু টু আছে যেগুলোর পর তুমি ভার্বের সাথে কি বসাবা? আইএনজি বসাবা। স্যার সেগুলো কি কি? একটা হলো তোমার উইথ বিউ টু, আমরা সবগুলো ওয়ার্ড লিখে দিয়ে পরীক্ষায় কোন ওয়ার্ডগুলো বেশি আসে সেটা মার্ক করে দেব। একটা হলো কি স্যার? উইথ বিউ টু। আর একটা হলো অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, কল টু, রিকল টু, কাম ফরওয়ার্ড টু। এই যে এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে, মানে টু যুক্ত ওয়ার্ডগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। এখন তোমাদের আমি যেটা করে দিব, তুমি পরীক্ষার জন্য কোনগুলো বেশি দেখবা। তুমি পরীক্ষার জন্য এখানে দেখবা হচ্ছে উইথ বিউ টু দেখবা বেশি,
এডিক্টেড টু, এরপর তুমি দেখবা হচ্ছে কাম ফরওয়ার্ড টু। এই তিনটা পরীক্ষা বেশি আসে, এই তিনটাই মূলত পরীক্ষা কি বেশি আসে, এই তিনটাই মূলত পরীক্ষা কি আসে বেশি আসে, এই তিনটাই মূলত পরীক্ষায় বেশি আসে, এই তিনটাই মূলত পরীক্ষা কি আছে বেশি আসে, এই তিনটাই মূলত পরীক্ষায় বেশি আসে। স্যার এটা হলো আমার এই এমন কিছু টু আছে যেগুলো পরে বারবার সাথে কি বসে আইএনজি বসে। স্যার এতটা ক্লিয়ার কিনা বলো, স্যার এতটা ক্লিয়ার কিনা বলো। আমরা নেক্সট এই তোমার 5 to 10 মিনিটসের মধ্যে লিখে কি করবো শেষ করবো। আমরা নেক্সট 5 to 10 মিনিটসের মধ্যে ক্লাস শেষ করব। তোমরা একটু দ্রুত বলো এতটা ক্লিয়ার কিনা, একটু দ্রুত বলো এতটুকু ক্লিয়ার কিনা। স্যার একটু দ্রুত বলো এতটা ক্লিয়ার কিনা। ওকে স্যার আসেন। স্যার এতটুকু ক্লিয়ার কিনা একটু দ্রুত বলো, এতটুকু ক্লিয়ার কিনা একটু দ্রুত বলো, এবং কারো কোনো সমস্যা থাকলে বলো। আমি আসলে কমেন্ট একটু কম দেখি। ওই যে যখন আমি বলবো এই সুলতানা শরীফা, না স্যার ইন অর্ডার টুর পরে বি1 বসে, ইন অর্ডার টুর পরে আইএনজি বসে না, ইন অর্ডার টুর পরে কি বসে বি1 বসে। আমরা এখানে ওই টু গুলাই পড়াইছি যে টু গুলোর পরে বারবার সাথে আইএনজি বসে। স্যার আমরা নেক্সট 5 to 7 মিনিটসের মধ্যে লিখে ক্লাস শেষ করবো। স্যার আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব কি স্যার এগ্রিমেন্ট। স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি জানো, সাবজেক্ট ভার্ব মানে এগ্রিমেন্ট মানে কি জানো। স্যার আমরা সবাই জানি এগ্রিমেন্ট মানে কি চুক্তি, এগ্রিমেন্ট মানে কি চুক্তি, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব এই দুটার মধ্যে একটা চুক্তি হয় সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তিটা হয় সেটাকে মূলত হয় কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন একসাথে একটা চুক্তিবদ্ধ জায়গায় আসে সেটাকে বলা হয় কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। জান্নাতুল মাওয়া মাইশা স্যার করানোর সাথে সাথে এক্সাম্পল দিন, এক্সাম্পল দিতে বুঝতে সুবিধা হয়। স্যার আমরা এক্সাম্পল না আমরা এগুলোর প্র্যাকটিস করাবো। আমরা এই যে এখন তোমাকে যে জিনিসগুলো শেখাচ্ছি সেগুলো একদম বোর্ড কোয়েশ্চেন ধরে আমরা প্র্যাকটিস করে দিব ক্লাসে। আমরা নেক্সট ক্লাসে দেখবো আমরা এগুলো ধরে কি করাচ্ছি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছি, তখন তোমার কাছে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখন আসলে তোমরা এই মুহূর্তে যেটা সমস্যা একটা একটা এক্সাম্পল দিতে গেলে আসলে অনেক টাইম ওয়েস্ট, তো সেজন্য আমি ফার্স্টটা টানা শেষ করে দিচ্ছি, দেন বোর্ড কোয়েশ্চেন নিয়ে এসে একসাথে যখন প্র্যাকটিস করবো তখন তোমার কাছে জিনিসগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। এখন টাইম তো শর্ট আসলে তোমরা যারা 25 ব্যাচ। স্যার এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফার্স্ট কন্ডিশন কি নাম্বার 1, তার মাথায় রাখবা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও কি হবে সিঙ্গুলার। এই যে দেখো এটাই কিন্তু চুক্তি, সাবজেক্ট সিঙ্গুলার ভার্বও সিঙ্গুলার। আবার দেখো সাবজেক্ট যখন প্লুরাল তখন ওই বাক্যের ভার্বটাও কি প্লুরাল, সাবজেক্ট যখন প্লুরাল ওই বাক্যের ভার্বটাও কি প্লুরাল। স্যার এই দুটো জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ ভার্বের মধ্যে, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। বোঝা গেছে? যদি বুঝছো এরপর আসেন নাম্বার 3, আমরা শর্টকাটে শেষ করব। স্যার কখনো কখনো তুমি দেখবা এই যে মনে করো একটা প্রেপোজিশন, এই যে প্রেপোজিশন, এই প্রেপোজিশনের আগে একটা সাবজেক্ট, এরপর আবার দেখবা এই প্রেপোজিশনের পরে একটা সাবজেক্ট, প্রেপোজিশনের আগে একটা সাবজেক্ট, প্রেপোজিশনের কি পরে একটা সাবজেক্ট, কিন্তু ভার্ব হলো একটা। ভার্ব কয়টা? একটা। মনে করো আমি বললাম হি, এই সাবজেক্টটাকে মনে করো আমি ধরলাম হি, মনে করো এখানে একটা কোনো প্রেপোজিশন আছে, মনে করো আমি বললাম হি অ্যালং উইথ, আবার মনে করো এখানে যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে হিজ ফ্রেন্ডস, হিজ কি ফ্রেন্ডস। এখন মনে করো এই যে ভার্ব না, এই ভার্ব মনে করো এখানে ইজ অথবা কি আর, কথার কথা ভার্ব হিসেবে কি ধরলাম ইজ অথবা আর, ইজ অথবা কি আর। এখন তুমি যদি একটু চিন্তা করো, একটু যদি খেয়াল করো, তুমি একটু কনফিউজড হয়ে যাবা না? এখানে হি একটা সাবজেক্ট, আবার হিজ ফ্রেন্ডস একটা কি সাবজেক্ট না? হি একটা সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস একটা সাবজেক্ট না? তো আমি যদি এখন হিটাকে মেইন সাবজেক্ট ধরি তখন আনসার হচ্ছে কে ইজ, আবার আমি যদি হিজ ফ্রেন্ডস কে মেইন সাবজেক্ট ধরি তাহলে আনসার হচ্ছে কি আর। এই যে দেখো তো একটা কনফিউশনের মধ্যে তুমি পড়ে গেছো কিনা, দেখো তো একটা কনফিউশনের মধ্যে তুমি পড়ে গেছো কিনা। এই যে কনফিউশনটা দূর হবে কিভাবে? যখন দেখবা প্রেপোজিশনের আগে একটা সাবজেক্ট, প্রেপোজিশনের পরে একটা সাবজেক্ট, তখন সবসময় মাথায় রাখবা প্রেপোজিশনের আগেরটা মেইন সাবজেক্ট,
প্রেপোজিশনের আগেরটা কি মেইন সাবজেক্ট। আবার বলতেছি প্রেপোজিশনের আগে এবং পরে যদি দুটো সাবজেক্ট দেখো, প্রেপোজিশনের আগে এবং পরে যদি দুটো সাবজেক্ট দেখো, এখানে প্রিয়ার মানে হলো প্রেপোজিশন, প্রেপোজিশনের আগে এবং পরে যদি দুটো সাবজেক্ট দেখো তুমি অলওয়েজ মাথায় রাখবা প্রেপোজিশনের আগেরটা মেইন সাবজেক্ট। প্রেপোজিশনের আগে এবং পরে যদি দুটো সাবজেক্ট দেখো তুমি মাথা রাখবা প্রেপোজিশনের আগেরটা কি মেইন সাবজেক্ট। তাহলে স্যার আমার এখানে মেইন সাবজেক্ট কে হি, মেইন সাবজেক্ট কে হি, মেইন সাবজেক্ট কে হি। তাহলে স্যার হি এর সাথে আমার आंसर হবে ইজ, হি এর সাথে আমার आंसर হবে কি ইজ, হি এর সাথে আমার आंसर হবে কি ইজ, হি এর সাথে আমার आंसर হবে ইজ। তাহলে এখানে आंसर কি ইজ। স্যার এতটুকু বুঝছে কিনা বলো তো, এতটুকু বুঝছে কিনা বলো তো স্যার, এতটুকু বুঝছে কিনা বলো তো। রাজিন রাহি স্যার আমাদের রাইটিং পার্টের সাজেশন কখন দিবেন? স্যার রাইটিং পার্টের সাজেশন পেয়ে যাবো আমরা আমাদের অফিসিয়ালি পেজ থেকে আপলোড দিব। স্যার এতটুকু বুঝছেন, একটু দ্রুত বলো। স্যার আমরা ক্লাস আগামী আমাদের 9টা থেকে 8টা ক্লাস আছে, আমরা নেক্সট 2-3 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো, একটু দ্রুত বলো। এতটুকু বুঝছে কিনা বলো স্যার, এতটুকু বুঝছে কিনা বলো। স্যার আশা করি জি স্যার, জি স্যার, ওকে। তাহলে স্যার আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট এরপর আসেন স্যার। স্যার তুমি দেখবা এরকম কিছু ওয়ার্ড, তুমি দেখবা এরকম কিছু ওয়ার্ড কি, এই যে এইদার, এর পর একটা সাবজেক্ট, আবার এখানে একটা অর এর পর একটা সাবজেক্ট, কিন্তু ভার্ব একটা, ভার্ব কয়টা একটা। স্যার এরপর আসো স্যার নেইদার, কি বলছি নেইদার, এরপর আবার একটা সাবজেক্ট, নেইদারের সাথে সম্পর্ক হচ্ছে কার নট, আবার একটা সাবজেক্ট, পরে আবার এখানে একটা কি ভার্ব। বুঝছো বুঝছো? এখন এখানেও ঠিক সেম না, এখানেও ঠিক সেম না, তোমার এই সাবজেক্ট দুটা ভার্ব একটা। একটা এক্সাম্পল দিলে কেমন হয়? ঠিক সেম আগের এক্সাম্পলটা ধরলাম আমি, মনে করে বললাম হি, সরি এইদার হি or his friends is oblique are। এই যে দেখো তো এখানেও ঠিক সেম জিনিসটা হইলো না, হি একটা সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস একটা সাবজেক্ট, আমি এটাকে মেইন সাবজেক্ট ধরলে আনসার হচ্ছে ইজ, আবার এটাকে মেইন সাবজেক্ট ধরলে আনসার হচ্ছে কি আর। একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছো না আগের মতো, একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছো না আগের মতো স্যার, একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছো না তুমি আগের মতো। এখন তোমাকে আমি একটা টেকনিক শিখাই, টেকনিকটা কি জানো? তোমাকে আমি এখানে একটা টেকনিক শিখাই। তুমি একটু আগে দেখছো না প্রেপোজিশনের আগে একটা সাবজেক্ট, প্রেপোজিশনের পরে একটা সাবজেক্ট, আবার এখানে দেখতেছো না এই দ্বারের পরে একটা সাবজেক্ট, অরের পরে একটা সাবজেক্ট। মাথা রাখবা প্রেপোজিশন থাকলে খুব ভালো করে বুঝো, এটা তোমার মাথা সারা জীবন থেকে যাবে, জাস্ট বুঝো। স্যার যখন প্রেপোজিশন থাকবে তখন তুমি মাথা রাখবা সাবজেক্ট এবং ভার্বের মধ্যে ঝগড়া চলতেছে। তুমি যখন দেখবা যে প্রেপোজিশন আছে তখন সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কি চলতেছে ঝগড়া চলতেছে। এখন তুমি দেখো একটু খেয়াল করো, সাবজেক্ট এবং ভার্বের, আমি আগের স্লাইডে আসছি, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যদি ঝগড়া চলে তাহলে সাবজেক্ট ভার্বটি কাছাকাছি থাকবে নাকি দূরে থাকবে? অবশ্যই দূরে থাকবে। এই যে দেখো আমার এখানে সাবজেক্ট কোথায়, ভার্ব থেকে অনেক দূরে, ভার্ব থেকে অনেক কি দূরে। তাহলে ঝগড়া চলতেছে, ঝগড়া চললে আমরা একটু দূরে থাকি, দূরত্ব সৃষ্টি করার ট্রাই করি। ঝগড়া চললে আমরা একটু একটু রাগ দেখাই, গুসা দেখাই, হ্যাঁ আমি তোমার সাথে থাকবো না, যাবো না, হ্যাঁ তাই অনেক কিছু বলি না, এই যে এরকম আর কি। তো যখনই তুমি দেখবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে প্রেপোজিশনের আগে একটা সাবজেক্ট, প্রেপোজিশনের পরে একটা সাবজেক্ট, দেন অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, প্রেপোজিশন মানেই দে আর কোয়ারলিং, তারা ঝগড়া করতেছে। মনে করো ওই যে তোমরা মাঝে মধ্যে বলো না একটু ঝগড়া করো না, হ্যান তেন এগুলো আর কি। তো যখন ঝগড়া চলে তখন হচ্ছে তোমরা কি করো, একটু দূরত্ব সৃষ্টি করো, দূরে থাকার ট্রাই করো। প্রেপোজিশনের ক্ষেত্রে ঠিক সেম, ঝগড়া চলে, প্রেপোজিশন মানে ঝগড়া চলে, তাহলে প্রেপোজিশন মানে হলো সাবজেক্ট ভার্ব থেকে দূরেরটা মেইন, সাবজেক্ট ভার্ব থেকে কি দূরেরটা মেইন, সাবজেক্ট ভার্ব থেকে দূরেরটা কি মেইন। কিন্তু যখন এইদার অর অথবা নেইদার নট দেখবা, কিন্তু যখনই এইদার অর অথবা নেইদার নট দেখবা তখন তুমি বুঝে নিবা ঝগড়া শেষ, ঝগড়া কি শেষ, ঝগড়া মিটে গেছে। এখন ঝগড়া যখন মিটে যায় আবার আমরা একসাথে হই, আবার একসাথে কাছাকাছি চলে আসি, আবার সুন্দর করে কথা বলি, তখন ঝগড়া যখন মিটে গেছে
তখন মেইন সাবজেক্ট কোনটা? ভার্বের কাছাকাছিটা। তাহলে ভার্বের কাছাকাছি কে? এই যে এটা। ভার্বের কাছাকাছি কে? এটা। কারণ এখন ঝগড়া শেষ। ঝগড়া শেষ মানে কি? কাছাকাছি চলে আসছি। ঝগড়া শেষ তার মানে কোথায় চলে আসছি? কাছাকাছি চলে আসছি। এই যে তুমি দেখো, তাহলে আমার এখানে সাবজেক্ট কে? হি একটা সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস একটা সাবজেক্ট। তাহলে এখন এইদার অর নেইদার নর, তার মানে এখন ঝগড়া শেষ করার সময়। তাহলে ঝগড়া শেষ মানে কি? ভার্বের কাছাকাছি। তাহলে ভার্বের কাছাকাছি কে? হিজ ফ্রেন্ডস না? তাহলে আনসার হবে কি? আর। আনসার হবে কি? আর। আনসার হবে কি? আর। স্যার এতটুকু বুঝছে কিনা বলো? স্যার এতটুকু বুঝছে কিনা বলো? ঝগড়া ঝগড়া সব শেষ হয়ে গেছে কিনা এতটুকু বুঝছে কিনা বলো? স্যার এতটুকু বুঝছে কিনা বলো? স্যার এতটুকু বুঝছে কিনা বলো? এতটুকু বুঝছে কিনা বলো? স্যার এতটুকু যদি বুঝে থাকো, এই হচ্ছে আমাদের সাবজেক্ট অফ এগ্রিমেন্ট। আমরা নেক্সট ক্লাসে তোমার ভার্ব প্র্যাকটিস করাবো। ভার্ব বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস। নেক্সট ক্লাসে আমরা ভার্ব বোর্ড কোয়েশ্চেন কি করাবো? প্র্যাকটিস করাবো। নেক্সট ক্লাসে আমরা কি করব? ভার্ব বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। বুঝতে বোঝা গেছে? ঠিক আছে স্যার, আজকে হচ্ছে আমাদের এতটুকুই। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আমি আসলে আরেকটু পড়াইতাম, আমি আরেকটু কথাবার্তা বলতাম। এই না বলার দুটো রিজন, একটা হচ্ছে আমি দুপুর থেকে আমার গেস্টটিকে মারাত্মক পেন দিচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের 9টায় একটা ক্লাস আছে। এই দুটো রিজনে আমরা আরেকটু পড়াতে পারি নাই। নেক্সট দিন একটু লং টাইম পড়ানোর ট্রাই করবো। কি বলছে বোঝা গেছে? ঠিক আছে স্যার, আজকে এতটুকু। সবাই মায়ের জন্য দোয়া করিও। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া। তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক, আব্বু আম্মুর স্বপ্ন পূরণ হোক, নিজেকে একটা সুন্দর নিজের বলার মতো একটা জায়গায় নিয়ে যেতে পারো, সেই দোয়াই করে অলওয়েজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।